হ্যালো স্টুডেন্ট, তোমাদের জন্য নিয়ে এসেছি ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনের গণিতের ওপর প্রশ্নপত্র। আজকে আমরা নিয়ে এসেছি সেট 5। এর আগে আমরা করেছি 1, 2, 3, 4 গণিতের ওপর টেস্ট করেছি এবং প্রত্যেকটা সেটে আমাদের 20টা করে প্রশ্নপত্র আছে এবং এই প্রশ্নগুলো তোমরা যদি নিয়মিত প্র্যাকটিস করো তাহলে তোমাদের ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনে যে অঙ্কগুলো পড়ে সেগুলো করতে তোমাদের সুবিধা হবে এবং তার মধ্যে কিছু কমনও পেয়ে যাবে। তাহলে চলো আমরা আগাই। সেট নম্বর 5 এ যখন আমরা যাই, দেখো প্রথম প্রশ্ন দিয়েছে 1 নম্বর প্রশ্ন 6483400021 কে কমা চিহ্ন ব্যবহার করে লেখা যায়। অর্থাৎ আমরা যখন 1002 লিখি বা 1,20,533 লিখি তখন আমরা কমা দিয়ে দিয়ে লিখি, ঠিক আছে। দেখো নিয়মটা তোমাদেরকে আমি একটু বলি ভালো করে, যে ভারতীয় সংখ্যা লিখন পদ্ধতি বা ইন্ডিয়ান প্লেস ভ্যালু সিস্টেম অনুযায়ী কোনো সংখ্যায় কমা বসানোর নিয়ম হলো, আমরা কি করি, ডান দিক থেকে প্রথমে ইন্ডিয়ান যেটা ভারতীয় সংখ্যা অনুযায়ী আমরা কি করি, যে ডান দিক থেকে প্রথমে তিনটে, তারপরে তিনটে অঙ্কের আগে একটি কমা বসে এবং তারপর প্রতি দুটি অঙ্কের আগে কমা বসে। তাহলে সেই অনুযায়ী দেখো, সেই অনুযায়ী সেই অনুযায়ী দেখো তোমরা এখানে দেখো এই সংখ্যাটা আছে, সেই অনুযায়ী দেখো এখানে প্রথমে এক কমা দেওয়া হয়েছে, তারপরে একটা দুটো দুটো করে কমা দেওয়া হয়েছে। এটা হচ্ছে আমাদের ভারতীয় সিস্টেম অনুযায়ী। তারপর এখানে বোঝা যাচ্ছে দেখো যে 64,83,40,021 বোঝা গেছে। এটা হচ্ছে আমাদের ভারতীয় পদ্ধতি অনুসারে। আবার আরেকটা পদ্ধতি আছে, তাহলে আমরা যেটা দেওয়া আছে এখানে দেখো, প্রথমে আমি যেটা বলি এখানে দেওয়া আছে যেটা, সেটা কিছু কমা দেওয়া নেই, কমা দিতে বলেছে, তার মানে আমরা ভেবে নেব এটা আমাদের ভারতীয় পদ্ধতিতেই কমা দেব, ঠিক আছে। তাহলে কোনটা হবে, এটা হবে না, এটা হবে না, এটা হবে, এটাও হবে না, এটা হবে না, এটাও হবে না, অর্থাৎ কোনটিও নয়। তাহলে উত্তর হবে কোনটা, উত্তর হবে ডি নম্বর, অর্থাৎ উত্তর হবে আমাদের ডি নম্বর, কোনোটি নয়। তাহলে বাকি অপশানগুলো কি হয়েছে, দেখো 1 নম্বর অপশানটা আমাদের এই যে অপশানটা আছে এখানে তিনটে তিনটে করে আমাদের দেওয়া আছে, তাই না, তিনটে তিনটে করে অপশান দেওয়া আছে, কমা দেওয়া আছে। এই পদ্ধতিটাকে বলে আন্তর্জাতিক পদ্ধতি বা ইন্টারন্যাশনাল পদ্ধতি। হয়ে গেছে। পরের প্রশ্নতে যাই, দেখো 123,080,603 কে ভাষায় লিখতে হবে। তাহলে প্রথম কথা হচ্ছে আমাদের যে সংখ্যাটা যে কমা দেওয়া আছে, সে কমা দেওয়া আছে এটা কি পদ্ধতিতে। দেখো এর আগে অঙ্কটাতে আমরা বললাম যে তিনটে করে যদি কমা দেওয়া থাকে তাহলে এটা হবে ইন্টারন্যাশনাল নাম্বার সিস্টেম বা আন্তর্জাতিক সংখ্যা লেখার পদ্ধতি হচ্ছে এটা। এই পদ্ধতিতে তিনটি করে ঘর পর পর কমা বসে এবং ঘরগুলো লিখে থাকে। তোমাদের যে আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল পদ্ধতির যে সিস্টেমে যে ঘরটা, সেটা তোমাকে আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি দেখো। তাহলে তিনটে তিনটে করে বসাও, তিনটে তিনটে করে যদি ঘরে বসাই আমি, দেখো এখানে বসাচ্ছি, দেখো কত বসাবো, এখানে বসাবো 3, 0, 6, হলো, তারপরে 0, 8, 0, 3, 3, 2, 1। তাহলে আমার কি হচ্ছে, এটা কি হলো আমার, দেখো আমার প্রথম অপশানটা পড়ি আগে। প্রথম অপশানটা কি বলেছে, প্রথম অপশান বলেছে 1, 2, 1, 2, 3, 80,000, এটা হবে না। তারপরে বলেছে 120, 120, 120, 3 মিলিয়ন, 120, 3 মিলিয়ন হবে না। তাহলে এটা আমার হলো কি আগে সেটা দেখে নিই। আমার হচ্ছে 1023, 1023 মিলিয়ন, হ্যাঁ, 80,603 আছে কোথাও, দেখি সি এরটা কি আছে, যে 123 মিলিয়ন, ঠিক আছে। আচ্ছা 123 মিলিয়ন, অর্থাৎ 123 মিলিয়ন 80,603, অর্থাৎ আমার সঠিক উত্তর হবে কত, সি এরটা 123 মিলিয়ন 80,000। তাহলে তোমাদের এই ছকটাকে তোমাদের একটু জানতে হবে, নাহলে তোমরা বুঝতে পারবে না। মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, থাউজেন্ড, ওয়ান্স এগুলো বুঝতে পারবে না। এটা দেখে নেবে। পরের প্রশ্নতে যাই, যে কোন সংখ্যাটি মৌলিক নয়, যৌগিক নয়। কোন সংখ্যাটি মৌলিক নয়, যৌগিক নয়। এই প্রশ্নে তোমাকে আগে জানতে হবে মৌলিক সংখ্যা কাকে বলে আর যৌগিক সংখ্যা কাকে বলে। দেখো সংখ্যাটি মৌলিক নয় আবার যৌগিক নয়, কারণ হচ্ছে
মৌলিক সংখ্যা কাকে বলে আগে জানতে হবে। মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যার কেবল দুটি আলাদা উৎপাদক বা গুণনীয়ক থাকে, এক এবং সেই সংখ্যা নিজে, তাকে কি বলি? মৌলিক সংখ্যা। যেমন 2, 3, 5 ইত্যাদি। তাহলে একের কেবল একটি উৎপাদক, শুধু এক, ঠিক আছে? তাই একটা হচ্ছে মৌলিক নয়। তাহলে এই অপশনের মধ্যে একটা হচ্ছে মৌলিক নয়, এটা হচ্ছে মৌলিক নয় হলো। যৌগিক সংখ্যা কাকে বলছে? যে সংখ্যা 2 এর বেশি উৎপাদক থাকে তাকে যৌগিক সংখ্যা বলে। যেমন 4, 6, 8 ইত্যাদি। অর্থাৎ 1 এর 2 এর বেশি, 1 এর 2 এর বেশি উৎপাদক নেই, তাই এটি যৌগিকও নয়। একে দেখো যে এর 2 এর বেশি উৎপাদকও নেই, অতএব এটা যৌগিকও নয়। তাহলে এই দুটি শর্ত আমার মিলে গেল। তাহলে আমার উত্তর হচ্ছে কয়েকটা? আমার উত্তর হচ্ছে বি 1। এবার প্রশ্ন হচ্ছে তাহলে 0 কেন হলো না? দেখো, শূন্য হচ্ছে একটি বিশেষ সংখ্যা, অখণ্ড সংখ্যা, যাকে মৌলিক বা যৌগিক কোনো শ্রেণীতেই ফেলা হয় না। ফলে সাধারণত স্বাভাবিক সংখ্যার আলোচনাতেই মৌলিক সংখ্যার বিচার করা হয়, যা 1 থেকে শুরু হয়। দ্বিতীয় নম্বর অপশন হচ্ছে 2 কেন করা হলো না? 2 হচ্ছে এটি একমাত্র জোড় মৌলিক সংখ্যা। 5 কেন করা হলো না? এটি একটি মৌলিক সংখ্যা। তাহলে পুরো 3 নম্বর উত্তর আমার হয়ে গেল। পরের প্রশ্নতে যাই আমরা। 4 নম্বর প্রশ্ন বলেছে 12, 24 এবং 36 এর লসাগু কত? 36, 24, 72 না 108? তাহলে আমরা দেখি কি করি। দেখো, করে দিয়েছি তোমাকে। এখানে বলেছে উৎপাদকের সাহায্যে লসাগু। তাহলে আমরা লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক কিভাবে করেছি দেখো। আমরা প্রথমে এখানে কি করেছি? এখানে আমরা 2 দিয়ে পাঠিয়েছি, 12, 24, 36 লিখেছি। 2 দিয়ে পাঠিয়েছি, 6 দিয়ে 12, 12 দিয়ে 24, 18 পাঠিয়েছি। আবার 2 দিয়ে পাঠালাম, 3, 6, 9, আবার 3 দিয়ে পাঠালাম, 1, 2, 3। বোঝা গেছে? এখানে বাইরের যে এইগুলো আছে সবকে গুণ করতে হবে। তাহলে লসাগু হচ্ছে, দেখো, 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 1 গুণিত 2 গুণিত 3 করা হয়েছে। দেখো, 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 1 গুণিত 2 গুণিত 3, 2 দিয়ে 4 এটাকে নিয়েছি, আর 1 2 1 এটাকে নিয়েছি। তাহলে পরের লাইনে আস্তে আস্তে ছোট করেছি, একসঙ্গে করলে বুঝতে পারবে না বলে আমি আস্তে আস্তে ছোট করেছি। তাহলে 4 গুণিত 3 গুণিত 2 গুণিত 3, তাহলে 3 4 12, দেখো 3 4 12 আর 3 2 6, 6 12 72। তাহলে 12, 14 এবং 36 এর লসাগু হলো 72। পরের প্রশ্ন যাই। দেখো, পরের প্রশ্ন হচ্ছে দ্বিমৌলিক সংখ্যা। 5 নম্বর প্রশ্ন হচ্ছে দ্বিমৌলিক সংখ্যার উদাহরণ হলো। দ্বিমৌলিক সংখ্যা তাহলে আগে কাকে বলে সেটা জানতে হবে। দেখো, পরস্পর মৌলিক এমন দুটি সংখ্যা যাদের মধ্যে পার্থক্য বা বিয়োগ করলে 2 হবে, তাদের দ্বিমৌলিক সংখ্যা বলে। টুইন প্রাইম নাম্বার, এটা ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস, মনে রাখবে, আজীবন কাজে দেবে। টুইন প্রাইম নাম্বার অর্থাৎ যে দুটি মৌলিক সংখ্যা পাশাপাশি হবে এবং তাদের ডিফারেন্স হবে 2, তারা হচ্ছে টুইন প্রাইম নাম্বার। তাহলে দেখো, আমি এটা করেছি। দেখো, এতে আছে 5 আর 11, তাই এদের পার্থক্য 6, 2 9, 3 2, এদের পার্থক্য 2, 3 এবং 2 দুটি মৌলিক সংখ্যা, এদের পার্থক্য, তাহলে এটাই আমার আশা করি ঠিক হবে। আর অপশান কি দিয়েছে? 17, 11, এর পার্থক্য 6, 7 3, এদের পার্থক্য 4। সুতরাং 3 ও 5 হলো দ্বিমৌলিক সংখ্যার সঠিক জোড়, তাই না? তাহলে আমার সঠিক উত্তর হচ্ছে বি। পরের প্রশ্ন যাই আমরা 6-এ। 6 নম্বর প্রশ্নটা বলেছে যে সমস্ত সংখ্যার শুধুমাত্র দুটি উৎপাদক থাকে, এক এবং সংখ্যাটা নিজে, তাদের কি বলে? নিশ্চয়ই আমরা আগের অঙ্ক করলাম, দেখবা একই কথাটা এখানে ঘুরিয়ে প্রশ্ন দিয়েছে, তোমরা বিভ্রান্ত হয়ে যাবে। দেখো, ওখানে কি বলেছে যে মৌলিক সংখ্যা, এটার ডেফিনেশনটা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে যে সমস্ত সংখ্যা শুধুমাত্র দুটি উৎপাদক থাকে, একটি এক এবং সে নিজে সংখ্যাটি, তাকে বলা হয় মৌলিক সংখ্যা। তাহলে হ্যাঁ, এখানে উল্টে দিয়েছে, তোমরা ঘাবড়াবার কিছু নেই। দেখে নাও, এখানে দেওয়া হয়েছে মৌলিক সংখ্যা দিয়েছে, তাহলে জোড় সংখ্যা দিয়েছে, যৌগিক সংখ্যা দিয়েছে, তাই তো? তাহলে জোড় সংখ্যা কাকে বলে? যেসব সংখ্যা 2 দ্বারা বিভাজ্য তাদের জোড় সংখ্যা বলে। 2 6 6 2 4 6 8, এগুলো হচ্ছে জোড় সংখ্যা। আর যৌগিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যার এক এবং সেই সংখ্যা ছাড়াও অন্য অন্তত একটা উৎপাদক থাকে, 3 বা তার বেশি উৎপাদক থাকে, তাকে যৌগিক সংখ্যা বলে। যেমন 2 6 9 ইত্যাদি যৌগিক সংখ্যা। ঠিক আছে? তাহলে এর সঠিক উত্তর হচ্ছে আমার মৌলিক সংখ্যা।
এই প্রশ্নটাই হচ্ছে মৌলিক সংখ্যার সংজ্ঞা। পরের প্রশ্ন যাই, 7 নম্বর প্রশ্ন, লঘিষ্ঠ মানটি কত? লঘিষ্ঠ মানটি কত? এরকম করে যদি চেহারায় দেওয়া থাকে, মানে এইভাবে যদি তোমাদের প্রশ্নটা দেওয়া থাকে, তবে তোমরা এইভাবে লিখে নেবে। আর যদি তোমাদের এইভাবে দেওয়া থাকে তাহলে আরো ভালো। 256 256/1024, এইভাবে যদি দেওয়া থাকে লব হওয়ার আকারে, তাহলে তো একই জিনিস, এই জিনিস আর এই জিনিস একই জিনিস। তোমরা এটা তোমাদের বুঝতে সুবিধা হয় বেশি, তাহলে এইভাবে লিখে নেবে। একে কি করতে হবে? ছোট করতে হবে। তাহলে আমি 2 দিয়ে কাটবো প্রথমে, কত হবে? দেখো, 2 একে 2, 2 2 4, 8 2 16, এটাকে কাটবো, কত হবে? 512। আমি একটু তাড়াতাড়ি করছি, দেখো, 2 6 দুগুণা 12, 4 দুগুণা 8, 2 দুগুণা 4, 5 দুগুণা 10, 6 দুগুণা 12 হলো। আবার 2 দিয়ে কত হবে? 3 2 6, 32 হবে এখানে। আর এখানে কত হবে? দেখো, 1 2 2 4, 8 দুগুণা 16, 128। এটা হবে 16। এখানে কত হবে? 64। এখানে 2 দিয়ে আবার কাটলাম 8, এখানে 2 দিয়ে কাটলাম 32, 2 দিয়ে কাটলাম 4, 2 দিয়ে কাটলাম 16, 2 দিয়ে কাটলাম 2, 2 দিয়ে কাটলাম 8, 2 দিয়ে কাটলাম 1, 2 দিয়ে কাটলাম 4 সমান 1 4। আমার সঠিক উত্তর হলো 1 4। আমি সবই কিন্তু 2 দিয়ে কেটেছি। তোমরা যদি পারো, অবশ্যই পারবে, তোমরা আরো ভালো, আরো বড় সংখ্যা দিয়ে, একই সংখ্যা দিয়ে কাটতে পারো, কোনো অসুবিধা নেই। আমার উত্তর নিয়ে কাজ। পরে অঙ্ক, এই স্টার চিহ্নটির মান কত? বা দেখো, আবার বলছি, লব হর করা যায়নি, বাই করে দিয়েছে, আর লব হর একই জিনিস। তাহলে আমরা প্রথমে কি করব? এটাকে তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে করবে, যদি বুঝতে অসুবিধা না হয় তাহলে করার দরকার নেই, তোমরা অঙ্ক দেখেই করে দিতে পারবে। তাও আমি তোমাদেরকে বোঝার জন্য একবার করে দিই। দেখো, 12/13 সমান, এইটা লব হর করে লিখতে হবে, 48/52 সমান 108। আর এখানে হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। এ হচ্ছে গল্প। তাহলে এটা আমরা জানি সমতুল্য, তাই না? তুল্য ভগ্নাংশ। 12-র সঙ্গে কত গুণ করে, এখানে দেখো, 12-র সঙ্গে কত গুণ করে 48 হয়েছে? 3 12 48, তাহলে 3 গুণ করে 48 হয়েছে। আবার 13-র সঙ্গে দেখো 3 গুণ করে 52 হয়েছে, তাই না? 3 12 36, এটা 12 13 আসে। 3 12 36, 4 12 সরি 4 12 48, সরি 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 4 12 48, আর এখানে 4 দিয়ে গুণ হবে, দেখো, 4 13 52। তাহলে আমার এখানে কি করছি? 4 দিয়ে গুণ হচ্ছে, এই 12/13, এই ভগ্নাংশের লবকে যদি আমি 4 দিয়ে গুণ করি 48 হবে, 13কে 4 দিয়ে গুণ করলে 52 হবে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে 112কে কত গুণ করলে 108 হবে? এটা আগে আমাকে বের করতে হবে। তাহলে আমি দেখি, 9 2 18, 9 10, তাহলে 9 দিয়ে যদি গুণ করি তাহলে আমার হচ্ছে কত? দেখো, 9 2 18 আর 9 1 10, তাহলে হয়ে গেল। তাহলে 12কে আমি কত দিয়ে গুণ করলাম? 9 দিয়ে। তাহলে আমাকে 13কেও 9 দিয়ে গুণ করতে হবে, তাই না? তাহলে 3 নাম 27, আর 9 10 11, 117। তাহলে নিচে হবে আমার 117। তাহলে সঠিক উত্তর আমার কোনটা হলো? এ। পরের অঙ্কতে যাই। একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 4 হলে ভগ্নাংশটি কত হবে? এখানে দেখো, দুটি শর্ত মেলাতে হবে। ভগ্নাংশটি একটি প্রকৃত ভগ্নাংশ হতে হবে, 1 নম্বর শর্ত। লব ও হরের সমষ্টি যোগফল 4 হতে হবে, 2 নম্বর মানে শর্ত। তাহলে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? প্রকৃত ভগ্নাংশ বলে, যদি আমি ভগ্নাংশ লিখি এখানে, এটাকে বলছে লব, এটা হচ্ছে হর, তাই না? এটা হচ্ছে আমার ভগ্নাংশ। তাহলে এটা হবে বড়, এটা হবে ছোট, এটা হবে কত? ছোট, এটা হবে বড়। এইরকম ভগ্নাংশকে বলে প্রকৃত ভগ্নাংশ। দেখো এখানে কি বলেছে, এখানে দেখো, লব লেস দেন হর, মানে হরটা হবে বড় আর লব হবে ছোট, সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, সেটা একটা হলো। পরে হচ্ছে লব হরের সমষ্টি 4 হবে, লব ও হরের সমষ্টি 4 হবে। দেখো এখানে 1 নম্বরে দেখো,
আহ, 1 নম্বর সমষ্টি দেখো তোমরা, 1 নম্বরে দেখো এখানে, 1 নম্বরে দেখো কি আছে, 1/3, তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ। এর আর লব হরের সমষ্টি 4, তাহলে এটা আমার হয়ে গেল। আর কিছু দেখতে হবে। যেটা হয়ে যাবে সেটা পর আর কিছু দেখতে হবে না। যদি আমি তোমাদেরকে আরো বলেছি, কেন বলেছি তোমাদেরকে বোঝানোর জন্য, সেগুলো তোমরা দেখো, বুঝিয়ে দিই। দেখো বিয়েরটা দেখো, 2 এর 12, এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ, কিন্তু এদের যোগফল কিন্তু 4 নয়। এটা 2 2 4 যোগফল 4, কিন্তু এটা ভগ্নাংশ নয়, এর ভ্যালু হচ্ছে 1, তাই না? এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এটা একটা পূর্ণ সংখ্যা বা অপ্রকৃত ভগ্নাংশ, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ নয়। এখানে লব হরের মান সমান 3/1, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, এটা প্রকৃত ভগ্নাংশ নয়। তাহলে এর শর্তগুলোর মধ্যে আমার এর শর্তটা মিলেছে, অর্থাৎ এর উত্তরটা ঠিক। পরেরটা দেখো, আমাদের 27-এর 1/3, 1/3 কত? 27-এর 1/3 মানে 1/3 এর 1/3, কাটাকাটি করো, 3 9 27, 3 9 3, তাহলে আমার সঠিক উত্তর হচ্ছে 3। হয়ে গেছে? পরেরটা দেখো, 11 নম্বর প্রশ্ন দেখো। 11 নম্বর প্রশ্নে বলেছে 11 নম্বর প্রশ্নে বলেছে 6100000285, এটা 6100000285 এর তুলনা করো, কোনটা ছোট কোনটা বড় বা সমান, এটা তুলনা করতে হবে। অপশন দিয়েছে গ্রেটার দ্যান, লেস দ্যান, ইকুয়াল, কোনোটি নয়। এখানে কি বলছি, সংখ্যা দুটি তুলনা করার জন্য প্রথমে আমাদের দেখতে হবে সংখ্যাটিতে কতগুলি ঘর বা অঙ্ক আছে। অবশ্যই তোমরা পরীক্ষার সময় দেখবে দেখতে একই প্যাটার্ন মনে হচ্ছে, কিন্তু এখানে একটা গল্প আছে, অঙ্ক সংখ্যা কম বেশি আছে। তোমরা হয়তো প্রথমে দেখলে 6 কমা আছে, 61-তে কমা আছে, তাই 61টাই বেশি হবে, ওদিকে তোমরা দিয়ে দিলে, ঠিক আছে? কিন্তু তোমরা অঙ্কগুলি কাউন্ট করবে, ঠিক আছে? তাহলে বুঝতে হবে কোনটা ছোট কোনটা বড়। কিন্তু এটা অঙ্কটা দেখে এমন দিয়েছে না, চোখের ভ্যারাইটি, যে এমন মনে হচ্ছে যেন এটা হয়ে যাবে। তাহলে প্রথম সংখ্যা হচ্ছে 8টি অঙ্ক রয়েছে, তাই না? প্রথম সংখ্যাতে 8টি অঙ্ক রয়েছে, দেখো 5 3 8টি, 6100000285। ভারতীয় পদ্ধতি এটি হলো 6,10,02,85, 6,10,02,85। দ্বিতীয় সংখ্যাতে আছে 9টি অঙ্ক, এটা হলো 61,285। 61,285। যেহেতু দ্বিতীয় সংখ্যাটিতে অঙ্কের সংখ্যা বেশি, তাই এই সংখ্যাটি বড় হয়ে গেছে। তাহলে সঠিক উত্তর দেখো আমার কোনটা হবে, বি। কেন হবে? এই সংখ্যাটা বড়, তাই ওইদিকে মুখ হবে, লেস দেন। 12 বলছি যে দশমিকের স্থান দেওয়ার জন্য স্থান মূল্য তালিকার দিকে বর্ধিত করতে হবে, ডান বাম ডান ডান কোন দিকে? তাহলে কোন দিকে করতে হবে? দেখো, আমরা যখন কোনো পূর্ণ সংখ্যার সাধারণ স্থানীয় মানের ছক অর্থাৎ প্লেস ভ্যালু চার্ট তৈরি করি, তখন একক থেকে শুরু করে বাম দিকে যত এগোয়, সংখ্যার মান 10 দিয়ে গুণ করে বাড়তে থাকে, যেমন একক, দশক, শতক, হাজার, ঠিক আছে? কিন্তু যখন আমরা দশমিক সংখ্যা ব্যবহার করি, তখন এককের ঘরের পরে একটি দশমিক বিন্দু বসে এবং স্থানীয় মানের ছকটি আরো ডান দিকে বর্ধিত বা প্রসারিত হয়। তাহলে সঠিক উত্তর আমার কোনটা হবে? ডান। 13 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে যে এক অঙ্কের বৃহত্তম স্বাভাবিক সংখ্যা কোনটি? দেখো, স্বাভাবিক সংখ্যা গণনার কাজে 1 থেকে শুরু করে সব ধনাত্মক সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। সংখ্যাগুলো একটু দেখে নেবে। তাহলে ন্যাচারাল নাম্বারস কাকে বলছে? যে গণনার কাজে ব্যবহৃত 1 থেকে শুরু করে সব ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে, অর্থাৎ স্বাভাবিক সংখ্যাগুলো হলো 1 2 থেকে কন্টিনিউয়াস। এখানে সঠিক উত্তর হচ্ছে 9, বৃহত্তর স্বাভাবিক সংখ্যা। তোমার যেটি অপশনে দেওয়া আছে তার মধ্যে বৃহত্তম হচ্ছে 9। পরের প্রশ্ন হচ্ছে 14 নম্বর প্রশ্ন। দেখো, 0.4 এর ধনাত্মক বর্গমূল হলো, 0.4 এর ধনাত্মক বর্গমূল হলো 0.2 পনপনিক, 0.232, 0.632, 0.6 এর পনপনিক। বেশ, তাহলে আমরা করছি কি, 4 এর ধনাত্মক করছি, 4 এর বর্গমূল করছি 0.4।
দেখো এখানে 0.4 4-এর পর আমি তো দশমিক দিতে পারি, এখানে তো দশমিক অনেকগুলো দিতে পারি, কোনো অসুবিধা নেই। তাই আমাদের উৎপাদক করার নিয়মে আমি দেখো জোড়া জোড়া করে জিরোগুলো নিয়ে নিয়েছি। তাহলে প্রথমে কয় দিয়ে কার স্কোয়ার পাঠিয়েছি, 6-এর স্কোয়ার, 6 6 36, দেখো 6 36, 36 40 থেকে 36 ভাগ করলে কত হয় 4, তাই তো। 6 2 এর ডবল নিয়েছি 12, 12-এর সঙ্গে 3, 3 দিয়ে আবার গুণ, তাই না। তাহলে 123-কে 3 দিয়ে গুণ করে দেখো, 123-কে 3 দিয়ে গুণ করে বসে 369 করেছি, দিয়ে বিয়োগ হয়েছে আমার 31। আবার 123-এর সঙ্গে ডবল করেছি, দিয়ে হয়েছে আমার কত এইটা, তাই না। 123-এর 63 ডবল করেছি, সরি 63 ডবল করে হয়েছে আমার এই 63 ডবল করে হয়েছে আমার এটা। তাহলে হয়েছে কি এখানে দেখো, এর 2 বসিয়েছি, 2 বসিয়ে গুণ আবার 2 দিয়ে গুণ করেছি, যেটা হয়েছে আমার এইটা, এটা থাকছে। অর্থাৎ আমার দেখো বর্গমূল হলো কত 0.632, ওটা বোঝা গেল। প্রথমে 6টা হলো ওপরে, তারপরে 3 দিলাম এখানে, যেহেতু আবার 3 দিয়ে গুণ করেছি সেই 3টা আসলে এখানে, আবার বিয়োগ করে 63 ডবল হলো 162, হুম 126, 126 সঙ্গে 2 বসালাম, দিয়ে আবার 2 দিয়ে গুণ করলাম, দিয়ে এটা আসলো আমার 576 বাকি থাকলো, এই 2টা চলে আসলো এখানে। তাহলে আমার বর্গমূল হলো 0.632। কোনটা উত্তর, সি এরটা। 15 নম্বর প্রশ্ন বলছে একটি বোর্ডিংয়ে 50 জন ছাত্রের 30 দিনের খাদ্য মজুদ ছিল, 10 দিন পর 25 জন ছাত্র চলে গেল, বাকি খাদ্য অবশিষ্ট ছাত্রদের কতদিন চলবে। দেখো সোজা প্রশ্ন, যে প্রথম বোর্ডিংয়ে ছাত্র ছিল কতজন, 50 জন, তাদের মোট 30 দিনের খাবার ছিল, 10 দিন পর পার হয়ে গেছে, 10 দিন পার হয়ে গেছে, মানে 10 দিনে 50 জন ছাত্র খাবার খেয়ে নিয়েছে। তো এর মানে হলো যে 50 জন ছাত্র যদি বোর্ডিংয়ে থাকতো, তবে ওই খাবার আর মাত্র কদিনে থাকতো, 30 মাইনাস, হ্যাঁ এই দেখো 30 মাইনাস 10 সমান 20 দিন থাকতো, তাই না। তাই 10 দিন পরে 25 জন ছাত্র চলে গেল, তাই 10 দিন পরে আবার কি হলো, 25 জন ছাত্র চলে গেল। তাহলে কি কেসটা কি হবে দেখো, তাহলে 25 জন ছাত্র থাকলো, কতজন ছাত্র, 25 জন থাকলো, 25 জন চলে গেল, 25 জন থাকলো। তাহলে এখন দেখো 50 জন ছাত্রের খাবার 20 দিন চলতো, চলতো তো। তাহলে 25 জন চলে গেল, বাকি থাকলে কতজন, 25 জন, তাহলে এই 25 জনের খাবার কতদিন চলবে। তাই দেখো 50 জন খাচ্ছে, অবশিষ্ট খাদ্য ছিল 20 দিনের, ওই কি করো একজনের, 50 জন যদি খাবার 20 দিন চলে, তাহলে একজনের খাবার কম দিন চলবে না বেশি দিন চলবে, বেশি দিন চলবে, তাই এটা গুণ হলো। 25 জন ছাত্রের 25 জন ছাত্রের ওই খাদ্য চলবে কত, 23 না 20 গুণিত 50 বাই 25, আর এটা এরকম হচ্ছে দেখো 20 গুণিত 50 বাই 25, 25 দুগুণা 50 সমান 40 দিন। দেখো সঠিক উত্তর 40। পরের প্রশ্ন আসছে আমরা 16, একটি আয়তঘনের কয়েকটি প্রান্ত রেখা থাকে। আয়তঘন কি জিনিস সেটা দেখো, দেখো এই যে দেখছো কিউবয়েড, আয়তঘন হচ্ছে ইংরেজিতে বলে কিউবয়েড, অর্থাৎ একটা ইট, একটা বই, এগুলো হচ্ছে আয়তঘন। তাহলে আয়তঘনের কটি প্রান্তরেখা, আয়তঘনের প্রান্তরেখা 12টি, ঠিক আছে। আর কি কি আছে আন্তরেখার কোন কটা, 6টি সমতল থাকে, শীর্ষবিন্দু 8টি থাকে, প্রান্তরেখা 12টি থাকে। সঠিক উত্তর আমার 12টি। পরের প্রশ্ন, কোনো জমির দৈর্ঘ্য 12 মিটার এবং পরিসীমা 30 মিটার হলে তার প্রস্থ কত হবে। ভালো প্রশ্ন। দেখো দৈর্ঘ্য বলেছে 10 মিটার, পরিসীমা বলে দিয়েছে 30 মিটার, তাহলে আমাকে বের করতে হবে কি প্রস্থ। তাহলে আমার পরিসীমার সূত্র অনুযায়ী আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান পরিসীমা। তাহলে আমার মানগুলো বসিয়ে দাও, দৈর্ঘ্য মান বসিয়ে দিয়েছি 10, প্রস্থ দেওয়া নেই বের করতে, প্রস্থ লিখে দিয়েছি সমান 30। তাহলে 2 দিয়ে এবার দেখো এইটাকে লিখেছি, এই যে জিনিসটা আমি রেখে দিয়েছি 2 দিয়ে এখানে ভাগ করে দিয়েছি, এদিকে যখন আসবে বা উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করো, তখন এটা এটা কেটে যাবে, 30/2। তারপরে দেখো 10 প্লাস প্রস্থ সমান 15, তাহলে প্রস্থ সমান হচ্ছে 10 মাইনাস, এই 10টাকে ওদিকে নিয়ে যাও, মাইনাস হয়ে যাবে,
এটা হলো, তাহলে প্রস্থ হলো আমার 5 মিটার। 18 নম্বর প্রশ্ন দেখো। 18 নম্বর প্রশ্ন হচ্ছে 2/3 একটি সমতুল্য ভগ্নাংশ হলো। 2/3 একটি সমতুল্য ভগ্নাংশ কত? 2/3 একটি সমতুল্য ভগ্নাংশ। এটা কি হবে? অপশানগুলো দেখি। অপশানটা দিয়েছে 2 গুণিত 3/3 গুণিত 2। এটা হবে? যা হবে ওপর নিচে একই গুণ করতে হবে। এটাই যদি আমার আসল হয় তাহলে একে আমি যা করব ওপর নিচে একই গুণ করতে হবে। তাহলে এটা হবে না। বিয়েরটা আছে দেখো 2 গুণিত 2/3 গুণিত 3, এটাও হবে না। 4 নম্বরে শীতে আসে দেখো 2/3 গুণিত 2, হবে না। দেখো 2/3 গুণিত, আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো 2 গুণিত 5/3 গুণিত 5, এটা দেখো একই সংখ্যা লব গুণ আছে, অর্থাৎ আমার উত্তর হবে ডি। এটা ভাববে কিন্তু। ভালো প্রশ্ন দিয়েছে। 19 নম্বর প্রশ্ন হচ্ছে যে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুকে কি বলে? আমরা সবাই জানি অতিভুজ। কারণ ওই সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। কেন সমকোণী ত্রিভুজ বলে? এই কোণটা আমাদের সমকোণ, তাই একে সমকোণী ত্রিভুজ বলে। এ বি সি, এখানে হচ্ছে এ বি সমান ভূমি, হ্যাঁ, এ বি হচ্ছে ভূমি, আর এ, কই রে বাবা, এ আর এসি হচ্ছে লম্ব, হ্যাঁ, এসি হচ্ছে লম্ব, আর এখানে হচ্ছে সিবি হচ্ছে অতিভুজ, হ্যাঁ, সিবি হচ্ছে অতিভুজ। বোঝা গেল? এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। 2 নম্বর প্রশ্ন, 3.5 কেজি চালের দাম 140 টাকা হলে 1 কেজি চালের দাম কত? সুন্দর প্রশ্ন, যে 3.5 কেজি চালের দাম যদি 140 টাকা হয়, 1 কেজি চালের দাম কত হবে? ভাগ করতে হবে, তাই তো? তাহলে ভাগ করতে কত কত হবে? 140 3.5। কেসটা হলো আমার এরকম। তাহলে আমি এটা তোমাদেরকে একটু দেখাই। দশমিকটা এখানেই ভেঙে নাও, 35-এর 10। তার মানে ব্যাপারটা হলো 140 বিভক্ত, আমি একবার ভেঙে ভেঙে একটু দেখাচ্ছি, 10 সমান 140 গুণিত 10-এর 35, তাই তো? 5 2 10, 5 8 40, 5 7 35, এ দুটো কেটে দিলাম, 4 7 28, 4 10 40, এত টাকা। উত্তর কি আছে দেখো? 40 টাকা সঠিক উত্তর। থ্যাংক ইউ। তোমাদের অবশ্যই এটা ভালো লাগবে, প্র্যাকটিস করবে। আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক দেবে, আর বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে তোমাদের পরে